হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপর্ণা ম্যাম। আজকে ক্লাস 10 এর কোর্সে দেখি চ্যাপ্টার 2 সরস্বতী উৎকর্ষার অঙ্কগুলো করাতে চলেছি 14 থেকে 13টা অঙ্ক। এর আগে দুটো ভিডিওতে মানে পার্ট 1 পার্ট 2 তে হয়ে গেছে, তোমার চ্যানেলে দেখে আসতে পারো। তাহলে আজকে 14 থেকে শুরু করা যাক। 14 নম্বর বলছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরসুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। এখানে দুইজনের কথা বলা হয়েছে, একজন অমল রায় ও একজন পশুপতি ঘোষ। অমল রায় কোথায় রেখেছে? ব্যাংকে টাকা রেখেছে। আর পশুপতি ঘোষ কোথায় রেখেছে? পোস্ট অফিসে টাকা রেখেছে। কত? 2000 টাকা। আর বলছে সুদটাও দেওয়া হয়েছে যে সুদ সহ কত টাকা ফেরত পায়। এবার বলেছে যে সরসুদের হারের অনুপাত লিখতে। দুইজনেরই আমরা তাহলে সরসুদের হারটা বার করব, মানে আর বার করব, তারপরে আমরা দুটারই অনুপাত করে নেব। তাহলে আগে আমরা ধরে নিই, আরটা যেমন দেওয়া নাই, তাহলে ধরি ব্যাংকের সুদের হার কত? 8%। এটা ব্যাংকের জন্য, কারণ এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা ব্যাংকও দেওয়া আছে, পোস্ট অফিসে দেওয়া আছে, তাই জন্য আমরা এখানে আর 1 দিলাম। ঠিক আছে। অমল রায়ের ক্ষেত্রে আসল কত? 2000 টাকা। দুজনের জন্য আসল 2000 টাকা। এখন আমরা অমল রায়ের জন্য করছি, আগে ব্যাংকেরটা করে নিই অমল রায়ের জন্য, তারপরে পোস্ট অফিসটা করবো। এবার এখানে বলা যায় সুদ আসল সমান সমান কত টাকা দিয়েছে? 2360 টাকা দিয়েছে। এটা পি প্লাস আই, মানে আসল যোগ এটা আই, আমরা সুদকে ডিনোট করি। এখানে বলে দেওয়া হয়েছে যে সুদ সহ তারা 3 বছর পর সুদ সহ যথাক্রমে এত টাকা পেয়েছে। সুদ সহ মানে সুদ আর আসল দুটাই মিলিয়ে, তাই জন্য আমরা সুদ আসল সমান সমান এইভাবে করে লিখেছি। তাহলে এবার আমরা সুদ বার করে নিই, কারণ আমরা সুদ সহ এত টাকা পেয়েছি আর ব্যাংকে টাকা কত রেখেছিলাম? 2000 টাকা। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো। অতএব সুদ I1 সমান সমান 2360 বিয়োগ 2000 টাকা ইকুয়াল টু কত বেরোলো? 360 টাকা। এবার সময় আমাদেরকে বলা আছে 3 বছর, সময় T1 সমান সমান 3 বছর। শর্তানুসারে এখানে একটা কথা লিখে দাও, আসলের পাশে এখানে একটা ব্র্যাকেট দিয়ে পি লিখে দাও একবার। ঠিক আছে, তাহলে পি আর টি বাই 100 সমান সমান কত বেরোচ্ছে আমাদের? আমরা সুদ কত পাচ্ছি? 360 টাকা। এখানে I1 ও লিখতে পারো। যদি বুঝতে অসুবিধা হয়, একটু আলাদা লাগছে, তাহলে আমি একটা কাজ করছি, শর্তানুসারটা মিটিয়ে দিয়ে অতএব এখানে লিখছি I সমান সমান পি আর টি বাই 100, যেটা আমরা সূত্র জানি। অতএব দিয়ে লিখতে পারো, আমরা জানি তো লিখতে পারো। আচ্ছা, আই এর মান আমরা এখানে কত ধরেছি? I1 পেয়ে গেছি আমরা 360 টাকা। পি এর মান কত আছে? 2000। যেহেতু এটা ব্যাংকের ক্ষেত্রে করেছি, তো ব্যাংকের ক্ষেত্রে আমরা আই না ধরে I1 ধরেছি। ঠিক আছে, তাহলে এখানে I1 লিখলেও চলবে, আই লিখলেও চলবে, I1 ও লিখলেও চলবে। আরটা R1 হয়ে যাবে আমাদের, কারণ আরটা আমাদের চেঞ্জ হবে, তাই জন্য তুমি টি ধরতে, মানে 1 ধরতে পারো, নাও ধরতে পারো। ঠিক আছে, টি এর মান কত পাচ্ছি আমরা? 3 বছর। নিচে 100। এবার আমরা কাটাকুটি করে নিচে দুটো জিরো, উপরে দুটো জিরো কাটলো, আর 3 দিয়ে 5টা কেটে দিচ্ছে। এই 0 দিয়ে এটা 0 কাটছে, আর 3 দিয়ে কাটতে গেলে কত বেরোচ্ছে? 3 একে 3, 3 দুগুণে 6। এবার 2 দিয়ে যদি এটা কাটি তাহলে কত বেরোচ্ছে? 6। তাহলে R1 এর মান আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। অতএব R1 সমান সমান 6। তাহলে এবার অতএব দিয়ে লিখে যে ব্যাংকের সুদের হার কত? 6%। এটা লিখে নাও। তোমরা ভিডিওটা পজ করে তাড়াতাড়ি টুকে নাও। অতএব ব্যাংকে সুদের হার কত? R1% ইকুয়াল টু 6%। এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে করি, লিখলাম আবার পোস্ট অফিসের ক্ষেত্রে দিয়ে কমা সুদের হার কত? সুদের হার আমরা ধরে নিলাম R2, কারণ সুদের হার আলাদা আলাদা বেরোবে আমাদের। আসল কত? পি সমান সমান 2000। আচ্ছা, এখানে P1 কেন দিলাম না, পি বা 2 কেন দিলাম না? কারণ পি দুইজনের জন্য সেম আছে, বই তো বলেই দেওয়া আছে, তাই জন্য আমরা শুধু পি লিখছি। ইকুয়াল টু 2000 টাকা। সুদ আসল মানে, আচ্ছা এখানে হচ্ছে যে সুদ, এই হাইপেনটা কিন্তু মাইনাস না,
এই হাইপের মানে বোঝাচ্ছে যে সুদ আসল দুটো মিলিয়ে আছে, কিন্তু সুদও আছে আসলও আছে, মানে দুটো যোগফল। পি প্লাস আই কত? 2480 টাকা, এটা বলে দেওয়া আছে। এবার এখানে তোমার 2 লিখতে পারো, কারণ সুদ দুজনের জন্য আলাদা বেরাবে। এবার সুদ আমরা কত পাচ্ছি তাহলে? সুদ আই টু সমান সমান এত টাকা ওরা সুদ পেয়েছে, আর আসলটা মিলিয়ে দুটো মিলিয়েই পেয়েছে, আর এটা শুধু আসল, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ দিয়ে দিব। কত পাচ্ছে বিয়োগ দিই? 480 টাকা। সময় কত? সময় টি ইকুয়াল টু 3 বছর। আচ্ছা T12 কেন লিখলাম না? কারণ সময় দুজনের জন্য সমান আছে, 3 বছরই আছে, তাই জন্য 3 বছর, শুধু টি লিখলাম। এবার আমরা লিখি, আমরা জানিয়ে দিয়ে, আমরা জানি পিআরটি বাই 100 আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আচ্ছা এখানে আমরা কি কি পাচ্ছি? আই দেখো 2 পাচ্ছি, কারণ আই আলাদা আছে, আর 2 পাবো, পি তো সেমই থাকবে দুজনের জন্য। আচ্ছা আর 2 এর মান কত পেয়েছি? সরি, আর আই 2 এর মান কত পেয়েছি? 480 সমান সমান পি এর মান কত? 2000। আর 2 এর মান তো বার করব। টি এর মান কত? 3 বছর, আর নিচে 100। দুটো শূন্য কাটলো, ওপর নিচে আছে তাই। আচ্ছা এই শূন্য কাটবে, কেন কাটবে? কারণ হচ্ছে যে এটা যদি এই পাশে নিয়েছি তো ভাগে আসবে, তার জন্য 0 আর 0 কাটলো। এবার যদি 2 দিয়ে কাটে এটাকে, তাহলে কত বেরোচ্ছে? 2 2 4 আর 2 4 8। এবার যদি 3 দিয়ে কাটে, 24। ঠিক আছে, আগে 2 দিয়ে কাটলাম, তারপর 3 দিয়ে কাটলাম। আচ্ছা আর 2 তাহলে মান কত বেরালো আমাদের? অতএব আর 2 সমান সমান কোথায় গেল? 8%। আর 2 সমান সমান 8। এবার তাহলে আচ্ছা এটা অতএব দিয়ে লিখবা, অতএব পোস্ট অফিসে সুদের হার R2% সমান সমান 8%। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের, দেখো এখন R1 R2 দুটোই বেরিয়ে গেছে, তাহলে আমরা এবার হারের অনুপাতটা বার করে নিই। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? R1 is to R2। R1 কত বেরিয়েছিল? 6, R2 কত বেরিয়েছিল? 8। আচ্ছা যখন আমরা অনুপাতে লিখবো তো আমরা একক ইউজ করব না, মানে একক কি ছিল এখানে? পার্সেন্টেজ একক ছিল, অনুপাতে কিন্তু পার্সেন্টেজ বসাবো না। আর এইভাবে হচ্ছে দাগ দিয়ে আমরা কাটবো না, মুখে মুখে জাস্ট কাটাকুটি করবো। এটা কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 3, আর এটা হচ্ছে 4। আচ্ছা 15 নম্বর বলছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে আসল সমান সমান আসল পি সমান সমান 15,000 টাকা। 5 বছর পর সেই ধার শোধ করতে, আচ্ছা 5 বছর পর, তার মানে আমরা পেয়ে যাচ্ছি সময় টি সমান সমান 5 বছর। শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। শোধ করার সময় মানে তুমি ভেবে নাও ধার নিয়েছো, এবার যে টাকা তুমি ধার নিয়েছো আর যে টাকা তোমার সুদ হলো ধারের জন্য, তো তুমি ওই দুটো মিলিয়ে শোধ করবা। আর যেটা নিয়েছিলে ওটা শোধ করবা, আর যেটা তোমার সুদ হলো ওটা তুমি শোধ করবা। তার মানে এটা যে শোধ করতে হবে সমিতিকে 22,125, এটা তাহলে কি হয়ে যাবে? সুদ আসল হয়ে যাবে, মানে পি প্লাস আই সমান সমান 22,125। এবার বলছে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি, মানে আর চেঞ্জ। তাই জন্য আমরা প্রথমেই ধরি ব্যাংকের সুদের হার সমান সমান R% করে দিয়েছি। আচ্ছা এবার সবকিছু লেখার পর আমরা সূত্রটাকে ফেলে মানটা বার করি, আর আই সমান সমান পিআরটি বাই 100। আচ্ছা আই এর মান কত পেয়েছি আমরা? 7,125, ওটাই লিখেছি এখানে। তারপর এটা পি এর মান কত পেয়েছি? 15,000, তাই লিখেছি। আর এর মান তো আমরা জানি না, আর ধরেছি তাই আর লিখেছি। টি এর মান কত? 5, আর নিচে 100। আচ্ছা এবার দুটো শূন্য কাটলো, 5 দিয়ে এটা কাটাকুটি যাবে, তাই তো? তাহলে এটা 5 1 5, 6 7 2, 5 4 20, 5 2 10, 5 5 25, 14,25 হচ্ছে। আচ্ছা তাহলে নেক্সট লাইন এখানে করছি, আর ইকুয়াল টু 1425 বাই 150। এটা 5 দিয়ে কাটাকুটি যাবে, আবার 5 3 15, আর
শূন্য, 5 দুগুণে 10, 5 আটে 40, তারপর 5 পাচ্ছে 25, আবার 5 দিয়ে যাবে, এটা 5 6 30, আর এটা 5 দিয়ে করতে গেলে 5 পাচ্ছে 25, 26 7 28, 5 7 35, এবার কি দিয়ে যাচ্ছে, আবার যাবে তো 3 দিয়ে যাবে না, 3 দুগুণে 6, আর এটা 3 একে 3 4 5, 3 একে 3 4 5 27, 3 নং 27, তারপরে আমরা পাচ্ছি 19/2। এটা অপ্রকৃত ভগ্নাংশের অ্যান্সার বেরিয়েছে, তাই জন্য আমরা মিশ্র ভগ্নাংশতে গিয়ে লিখবো। আচ্ছা, এখানে করছি 19/2 করতে গেলে কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে 8 দুগুণে 9 দুগুণে 18, 9 পূর্ণ 1 2 পাচ্ছি, সমান সমান হ্যাঁ লিখি 9 পূর্ণ 1 2 এত পাচ্ছি। কার মান, আর এর মান পাচ্ছি, তাহলে এবার নিচে লিখে দিই। তো ব্যাংকে সুদের হার না, তাহলে লিখি ব্যাংকে সুদের হার, ব্যাংকে সুদের হার সমান সমান 9 পূর্ণ 1 2%। তো 16 নম্বর বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেবার সময়, অবসর মানে রিটায়ার হওয়াকে বোঝাচ্ছে, অবসর নেবার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। 1 লক্ষ টাকা পেয়েছেন, এবার ওটার কিছু ব্যাংকে রেখেছে আর কিছু অংশ পোস্ট অফিসে জমা রেখেছেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান, প্রত্যেক বছর সে 5,400 টাকা ও সুদ পায়। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, মানে ব্যাংকের কি থাকবে 5% আর পোস্ট অফিসের সরল সুদের হার 6%, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাই জন্য প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে আগে ধরে নিচ্ছি, তিনি কোথায় কত টাকা রেখেছিলেন জিজ্ঞাসা করছে, তো তার মানে আসলটা চেয়েছে, তাই জন্য আমরা ওটাই আগে ধরে নিচ্ছি। ধরি ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লাখ মাইনাস X টাকা, কারণ দেখো 1 লাখ টাকার মধ্যেই তো যে 1 লাখ টাকাকে দুভাগে ভাগ করেছে, আমরা জানি না যে কত কত টাকা করে ভাগ করেছে, কিছু টাকা রেখেছে কোথায় ব্যাংকে, কিছু টাকা রেখেছে পোস্ট অফিসে, তাই জন্য আমরা ধরে নিলাম ব্যাংকে X টাকা যদি রেখে থাকে তাহলে পোস্ট অফিসে কত রাখবে, 1 লাখ থেকে X মাইনাস দিলে যত হয়, ওই জন্য 1 লাখ মাইনাস X টাকা। এবার ব্যাংকের ক্ষেত্রে আগে আমরা সুদটা বার করে নিই। ব্যাংকের ক্ষেত্রে আসল P1 ধরছি, কারণ এখানকার আসল আলাদা আছে, আবার ওখানকারও আসল আলাদা আছে, তাই জন্য X টাকা, সময় T সমান সমান 1 বছর, সুদের হার 8% আর 1% সমান সমান 5%, আর সুদ I1 ধরে নিয়েছি। তাহলে এবার আমরা কি পাচ্ছি, I ইকুয়াল টু P আর T বাই 100। আচ্ছা, এখানে কোনটা কোনটাতে 1 দিতে হবে, I1 দিতে হবে, আর এখানে কি আছে P1 এ 1 দেওয়া আছে, R1 এ 1 দেওয়া আছে। আচ্ছা, P এর মান কত, P1 এর মান কত X, R এর মান কত 5, T এর মান কত 1 বাই 100, 5 দিয়ে এটা ভাগ যায় 5 গুণ 100, তাহলে X বাই 20 বেরোলো, মানে I1 এর মান কত বেরোলো, X বাই 20 বেরোলো। এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বার করে নিই। আসল P2 সমান সমান 1 লক্ষ মাইনাস X টাকা, সময় কত T 1 বছর, সুদের হার কি, সুদের হার R2% সমান সমান কত কত দেওয়া আছে, সুদের হার 6%, সুদ I2 ধরি, তাহলে আমরা I2 কত পাচ্ছি, এখানে তাহলে P2 হবে আর এখানে R2 হবে। I2 কত পেয়ে যাচ্ছে, P2 এর মান কত 1 লক্ষ মাইনাস X, এটাকে ব্র্যাকেটে রাখবো, R2 মান হচ্ছে 6, সময় 1 বছর বাই 100। আচ্ছা, এটা 6 দিয়ে 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 3 6 আর 2
50-এ 100। এখন বলা হয়েছে বইতে যে তিনি কত টাকা পাচ্ছে সুদ, 5,400 টাকা পাচ্ছে। তার মানে কি দুটোই মিলিয়ে পাচ্ছে, ব্যাংকে আর পোস্ট অফিসে দুটোই সুদ মিলিয়ে সে 5,400 টাকা পাচ্ছে। তার মানে আমরা জানি যে I1 প্লাস I2 সমান সমান ওটা, আর লিখবো আমরা শর্তানুসারে I1 প্লাস I2 ইকুয়াল টু 5,400, তাই তো? 5,400 তো, হ্যাঁ 5,400। I1 এর মান আমরা কত পেয়েছিলাম তখন? x/20 পেয়েছিলাম। এবার I2 এর মান আমরা কত পেয়েছি এখানে? 1 লক্ষ মাইনাস এক্স, 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু 3/50, আর এই পাশে 5,400। আচ্ছা, এটাকে আমরা আগে যোগ করে নিই। কিছু কমন যাচ্ছে না, তাহলে আগে যোগ করে নিই। নিচে লসাগু কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 5x প্লাস 6 ইন্টু, কারণ 2 দিয়ে গুণ হলো তাহলে 3 2 6 হচ্ছে, 6 ইন্টু 1 লক্ষ মাইনাস এক্স ইকুয়াল টু 5400। নেক্সট লাইন উপরে করছি। 100 টাকা ওর পাশে গুণে গেলে কি হয়ে যাচ্ছে এখানে? 5x প্লাস, এটা 6 দিয়ে আমরা দুটাকে গুণ করে নিই, এটা গুণ করছি এটা গুণ করছি, তাহলে এটা কত হয়ে যাবে? 6 লক্ষ মাইনাস 6x ইকুয়াল টু 100 যদি এখানে গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 5400, তারপরে আরো দুটো শূন্য। আচ্ছা, এখানে 5x থেকে যদি 6x বিয়োগ দিই তাহলে কত হচ্ছে? মাইনাস x হচ্ছে, প্লাস 6 লক্ষ, আর এই পাশে 5,40,000। আচ্ছা, এবার আমরা এক্সট্রাকে ওই পাশে নিয়ে যাচ্ছি আর 5,40,000 টাকা এই পাশে নিয়ে আসছি, মানে যে 6 লক্ষ থেকে 5,40,000 বিয়োগ হবে এখানে এক্স, তাহলে এক্সট্রা ওই পাশে যোগে চলে গেল। 6 লক্ষ থেকে 5,40,000 বিয়োগ দিতে গেলে কত বেরোচ্ছে? আমরা কত পাচ্ছি? আমরা 60,000 পাচ্ছি, 60,000 ইকুয়াল টু এক্স। অতএব এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা? 60,000। এক্স আমরা কাকে ধরেছিলাম জানো? এক্স ধরেছিলাম ব্যাংকে টাকা জমা রেখেছিলেন। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এক্স 60,000 টাকা। অতএব তিনি ব্যাংকে টাকা জমা রেখেছিলেন সমান সমান 60,000 টাকা, এবং পোস্ট অফিসে টাকা রেখেছিলেন কত হয়ে যাবে? 1 লক্ষ টাকা তিনি পেয়েছিলেন, 60,000 টাকা যদি ব্যাংকে রেখেছেন তাহলে এখানে কত রাখবে? 60,000, মানে 1 লক্ষ মাইনাস 60,000 টাকা, তাহলে কত পাচ্ছি আমরা? 40,000 টাকা।
17 নাম্বার বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একই সময় ওই 10,000 টাকাটা 2 ভাগে ভাগ করে দুটো ব্যাংকে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। তাহলে আমাদের আগে সুদটা বার করে নিতে হবে। তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন তাই জন্য আমরা ওটাই আগে ধরে নিই। তো ধরি তিনি একটি ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, তাহলে এবং অপর ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সময় 10,000 মাইনাস x টাকা, কারণ 10,000 টাকাকে 2 ভাগে ভাগ করেছে। এখন একটি ব্যাংকের ক্ষেত্রে ওই যে প্রথম যে ব্যাংকটা বলা হয়েছে ওই ব্যাংকের ক্ষেত্রে আগে আমরা সুদ বার করে নিই। আসল p1 সমান x টাকা, সময় t সমান 2 বছর, সুদের হার r1% সমান 6%। সুদ i1 ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি একবারে লিখে দিলাম সুদ, ব্র্যাকেটে i1 লিখে দিয়েছি কারণ আমাদের সুদই বার করতে হবে, আর তার মান দেওয়া না এখানে। আচ্ছা p আর t করি আমরা, p1 আছে তাই জন্য 1 দিলাম, আরো আলাদা আছে তাই জন্য আর 1 দিলাম, আর t তো দুইজনের জন্য সমানই আছে, মানে দুটো ব্যাংকের জন্য সমান আছে তাই জন্য আমরা কোনো 1 দিচ্ছি না। আচ্ছা এবার হচ্ছে আমাদের p1 এর মান কত পেয়েছি আমরা x, তাহলে লিখছি x, আর r1 এর মান কত আছে 6, t এর মান কত আছে 2। তাহলে এখন আমরা এটা পাচ্ছি x × 6 × 2/100। এটা কাটাকুটি না করে আমরা এখানে এইভাবে রেখে দিচ্ছি, 6 × 2 = 12, তাহলে 12x/100। এটা কি হচ্ছে সুদ, মানে টাকা দিয়ে লিখবো আমরা, একক টাকা হয়ে যাবে। এবার আমরা অপর ব্যাংকের ক্ষেত্রে বার করে নিই। অপর ব্যাংকের ক্ষেত্রে কমা আসল p1 ওখানে কত ছিল x ধরেছিলাম, তাহলে এটা কত হয়ে যাবে 10,000 মাইনাস x টাকা, সময় তো t সমান 2 বছরই থাকবে। সুদের হার r2% ইকুয়াল টু, সুদের হার কত বলা হয়েছে, হ্যাঁ অপর অন্য ব্যাংকটি 7%। i2, আচ্ছা তাহলে এটা কি হয়ে যাবে p2 r2, p2 এর মান কত 10,000 মাইনাস x, r2 এর মান কত 7, তাহলে ইন্টু 7, আর t এর মান কত 2, নিচে 100। তিনি বলছে যে তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান, মানে দুটি ব্যাংক মিলিয়ে, এ ব্যাংক আর অপর ব্যাংক দুটি ব্যাংক মিলিয়ে তিনি কত টাকা সুদ পাচ্ছেন, কত বলে গেল 1280 টাকা। তাহলে এবার আমরা সেম আগের অঙ্কের মতো i1 প্লাস i2 সমান করে দেখে নেব। আরে লিখি শর্তানুসারে i1 প্লাস i2 ইকুয়াল টু 1280। i1 কত পেয়েছিলাম আমরা 12x/100 পেয়েছিলাম, আর এটা কত পেয়েছি 10,000 মাইনাস x ইন্টু 7 ইন্টু 2/100 ইকুয়াল টু 1280। যোগ করে নিই, তাহলে নিচে 100, এটা হয়ে গেল 12x, এটা হতো 7 × 14, এবার 14 দিয়ে যদি এই যে 14 দিয়ে যদি আমরা এই 10,000কেও গুণ করি আর x কেও গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা, যোগ 14 1,40,000 টাকা, 1,40,000 মাইনাস 14x ইকুয়াল টু 1280। এবার 100টা আমরা ওই পাশে নিয়ে গিয়ে গুণ করে দেবো, আর এ পাশে কত বেরোচ্ছে আমাদের 12x থেকে 14x বিয়োগ দিলে 2x মাইনাস 2x প্লাস 1,40,000 ইকুয়াল টু 1280 করে আর দুটো শূন্য বসে গেল।
এবার আমরা 2x-টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি। এবার ঘুরিয়ে লিখলে তাহলে কি হয়ে যাবে আমাদের 2x = 1,40,000 মাইনাস 1,28,000 আর 2x সমান সমান 28 না, এটা হচ্ছে 12,000। 2x সমান সমান 12,000, তাহলে x এর মান কত বেরোবে? x = 12,000 বাই 2 মানে 6,000। তাহলে আমরা x এর মান কত পেয়ে গেলাম? 6,000। x কাকে ধরেছিলাম? প্রথম ব্যাংকটাকে। অতএব একটি ব্যাংকে টাকা রেখেছিলেন সমান সমান 6,000 এবং অপর ব্যাংকে রেখেছিলেন সমান সমান কত হয়ে যাবে? এটা 10,000 টাকা টোটাল রেখেছিলেন। 10,000 থেকে যদি 6,000 বিয়োগ দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 4,000 টাকা। আচ্ছা, এখানেও টাকা লিখে দাও। নম্বরে বলছে কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সুদ দেয়। ওই ব্যাংকের দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ায় 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবেন? আচ্ছা, এখানে কিন্তু 2বার টাকা জমা রেখেছিলেন। প্রথমে কি 3 মাস টাকা জমা রেখেছিলেন ওই ব্যাংকে 3,000 টাকা। 3,000 টাকা 3 মাসের জন্য রেখেছিলেন, তারপর 3 মাস পর তুলে নিল। তারপর তিনি 8,000 টাকা জমা রাখলেন। কত? আবার 8,000 টাকা জমা রাখলেন। মানে কথাটা বলা হয়েছে যে তিনি বছরের একদম প্রথমেই 3,000 টাকা জমা রাখলেন এবং 3 মাস পর সেটিকে তুলে নিল, তখন 8,000 টাকা জমা রাখলো মানে 3 মাস পর। এবার বলছে যে বছরের শেষে তিনি সুদ কত পাবেন। তাহলে আমরা 3,000 টাকার 3 মাসের সুদ বার করব। তিনি 15,000 টাকা রাখলেন, 3 মাস পরে কি করলেন? 8,000 টাকা তুলে নিলেন। এবার বাকি টাকা বাকি মাসের জন্য আমরা বের করে নেব। এবার তাহলে আমরা 15,000 টাকার 3 মাসের আগে সুদটা বার করে নিই। প্রথম এখানে বাকি শতকরা সুদের হার কত? 5%। প্রথম ক্ষেত্রে আসল P1 সমান কত? 15,000 টাকা। সময় কত? 3 মাস। আচ্ছা, আমরা জানি যে সময় আমরা এখানে বছর হিসাবে ক্যালকুলেট করি, তাহলে 3 মাসকে বছরে করে নিই। মাস কটা মাস হয়? 12টা মাস হয়, তাই জন্য আমরা 3/12 বছর করলাম সমান সমান কাটাকুটি করে পেলাম 1/4 বছর। অতএব সুদ I1 সমান কত পাচ্ছি? P1 R1 T1 বাই 100। P1 এর মান কত? 15,000, R1 এর মান কত? 5, T1 এর মান কত? 1, আর নিচে 100 বসে থাকলো। এবার আমরা কাটাকুটি করলাম, কাটাকুটি 2 কাটাকুটি গেল, কাটাকুটি করে আমরা পাচ্ছি 375/2। আচ্ছা, যেহেতু এটা সুদে আছে তাই জন্য আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে না নিয়ে গিয়ে আমরা পয়েন্টে নিয়ে চলে যাচ্ছি, কারণ দাম তো তোমরা কখনো মিশ্র ভগ্নাংশে দেখোনি, সবসময় পয়েন্টে দেখেছো, ঠিক আছে? তাই জন্য আমরা পয়েন্টে নিয়ে যাচ্ছি। এবার তাহলে আমরা 3 মাসের সুদ কত পাচ্ছি? 187.50 টাকা। আচ্ছা, যারা এখনো অঙ্কটাকে বুঝতে পারো না যে কি বলেছে কোশ্চেনে, তাদের জন্য আবার রিপিট করছি যে তিনি ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছিলেন। প্রথমে একদম বছরের প্রথমে জানুয়ারির একদম প্রথমে 15,000 টাকা জমা রেখেছিলেন। 3 মাস পর মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষে তিনি কি করলেন? 3,000 টাকা তুলে নিলেন। ঠিক আছে, তাহলে আমরা ওই 15,000 টাকার 3 মাসের সুদ বার করবো, যেটাকে আমরা প্রথম ক্ষেত্রে সুদ করলাম, যেটা এখন করেছিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বার করব? 15,000 থেকে যদি 3,000 তুলে নিল তাহলে থাকলো কত? 12,000।
এবার কি বলছে যে তিনি টাকা জমা 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেবার 3 মাস পরে, মানে যখন তিনি টাকাটা তুললেন মার্চের শেষে, তার আবার 3 মাস পরে 8,000 টাকা আরো জমা দিলেন। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, যে 15,000 থেকে যে আমরা 3,000 টাকা তুলে নিলাম মার্চের শেষে, এবার থাকলো কত, 12,000 টাকা। ওই 12,000 টাকা কতদিন থাকলো, 3 মাসের জন্য থাকলো। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে 12,000 টাকার 3 মাসের সুদ বার করব, যেটা এখন আমরা করেছি। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে আসল P2 সমান 15,000 মাইনাস 3,000 টাকা, যেটা কত বেরালো, 12,000 টাকা। সময় T ইকুয়াল টু 3 মাস, যেটা বেরোচ্ছে 1/4 বছর। সুদ I2 ইকুয়াল টু P2 R2 ইন্টু T বাই 100, যেটা P2 এর মান 12,000, R2 এর মান 5, আর T এর মান কত, 1/4, আর এটা 100টা বসে গেল। আচ্ছা, কাটাকুটি কিভাবে করলাম, 100 দুটো শূন্য কাটলাম, 4 দিয়ে কাটলাম, 3 4 12, শূন্য বসলো, 5 3 15, আর ওই শূন্যটা বসে গেল, তাহলে 150 টাকা। তাহলে তৃতীয় ক্ষেত্রে, মানে অতএব দ্বিতীয় ক্ষেত্রে সুদ সমান সমান 150 টাকা। এবার তৃতীয় ক্ষেত্রের জন্য করি। আবার তৃতীয় ক্ষেত্রে আসল P3 ইকুয়াল টু কত পাবো, 12,000 টাকা ছিল, 8,000 টাকা আরো জমা দিল, কত টাকা হয়ে গেল, 20,000 টাকা। সময় T ইকুয়াল টু 6 মাস। 6 মাস কেন, কারণ এর আগে দুবার কথা বলা হয়েছে যে 3 মাস টাকা রেখে এত টাকা উঠালো, আবার 3 মাস টাকা রেখে আবার 8,000 টাকা জমা দিল। তাহলে কত কত হলো, 3 মাস আবার 3 মাস, দুইবার বলেছে, মানে 6 মাস, মানে 6 মাস অলরেডি হয়ে গেছে। বাঁচলো কত, আরো 6 মাস বাঁচলো, কারণ বছরের শেষে টাকায় বলেছে, তাই জন্য 6 মাস পেলাম। 6 মাস মানে কত, হাফ বছর, 1/2, মানে 6/12 করতে গেলে, কাটাকুটি করতে গেলে 1/2 বছর বেরোবে। অতএব সুদ I3 কত কত হচ্ছে, P3 ইন্টু R3 ইন্টু T বাই 100। P3 এর মান কত আছে এখানে, 20,000 টাকা, 20,000। R3 এর মান কত, 5 না, 5 ভিতরে আছে না, হ্যাঁ 5%, 5। আর T এর মান কত আছে, নিচে 100, T এর মান হচ্ছে 1/2। কাটাকুটি করতে গেলে দুটো শূন্য কাটলো, 2 দিয়ে কাটতে গেলে কত বেরোচ্ছে, 100 ইকুয়াল টু, তাহলে হচ্ছে 100 গুণ 5 সমান সমান 500। তাহলে তৃতীয় ক্ষেত্রে সুদ 500 টাকা। আচ্ছা, প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে আমাদের সুদ বেরিয়ে গেছে। তাহলে তিনি বছর শেষে কত টাকা পেলো, 3টে সুদ যোগ করে দিই। আচ্ছা, অতএব বছর শেষে দীপুবাবু মোট সুদ পাবেন কত, I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কত পাচ্ছি, যত যত মান বেরিয়েছে আমাদের। প্রথমে কত বলেছিল, 187.50 যোগ 150 যোগ 500, তাহলে যোগ করে কত বেরোচ্ছে, 837.50 টাকা। তাহলে এই টাকাটা তিনি বছরের শেষে, সুদ তো বছরের শেষে পাবে কিনা, আমরা সুদ তো 1 বছর অনুসারেই ধরি, বছরের মাঝখানে পাবো না, 1 বছর হয়ে গেলেই পাবো, মানে এই চ্যাপ্টারের অনুযায়ী। তাই জন্য হচ্ছে বছর শেষে আমরা 3টে সুদ যোগ করে লিখলাম। এবার কি বলছে, যে বইতে সুদ আসল কত পাবেন তিনি, লাস্ট লাইনে দেখো লেখা আছে, বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন, এত টাকা তো সুদ পেয়েছে, এবার আসল কত টাকা ছিল বছরের শেষে। আচ্ছা, তাহলে আমরা টোটাল আসল যোগ করব না, কারণ দেখো প্রথমে কত টাকা রেখেছিল, 15,000 টাকা, আবার 3 মাস পর কি করলেন, 3,000 টাকা তুলে নিল। তো আমরা কিন্তু আবার ওই টাকাটাকে হচ্ছে যে যোগ করবো না, যে 15,000 টাকা রেখেছিল, আবার 3,000 টাকা তুলে নিল, তারপরে আবার 8,000 টাকা রাখলো, তো আমরা 15,000 8,000 কিন্তু যোগ করবো না। আমরা কি দেখবো, যে লাস্টে, সব থেকে লাস্টে যেটা আমরা করলাম, যে আসল যে ছিল, ওই আসলটাকে আমরা যোগ করবো। তো কত ছিল, প্রথমে 15,000 টাকা রেখেছিল, পরে 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছিল, মানে কত ছিল, 12,000 টাকা। তার আবার 3 মাস পর কি করলেন, 8,000 টাকা আরো দিল, তাহলে কত হলো, 12,000 8,000 মিলে কত হচ্ছে, 20,000। তাহলে আমরা 20,000 টাকায় আসল ধরবো, মানে বছরের শেষে ওই আসলটাও রিটার্ন পাবে। ওই জন্য আমরা এখানে 20,000 যোগ 837.50 করলাম, যেটা সুদ আছে। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি, 20,837.50 টাকা। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ভুল করবে না, এটা কিন্তু 20,000ই হবে, কারণ বছরের শেষে বলেছে। ঠিক আছে, মোট বলেনি, যে মোট আসল কত ছিল ওটা কিন্তু বলেনি, বছর শেষে পড়েছে, তাই জন্য এটা 20,000 হলো। আচ্ছা, তাহলে এই ভিডিওতে 18 পর্যন্তই থাক, এরপরে 19 20 আর তারপর MCQ, মানে 21-এর অঙ্কগুলো এর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, পার্ট 4-এ। পার্ট 3-তে এ পর্যন্ত থাক। তোমাদের ভালো লেগে থাকতে গেলে লাইক করো,
আর সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অন করে রাখো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো।